ঈদের দ্বিতীয় দিনেও কোরবানির পশুর চামড়া সংগ্রহে তোড়জোড়। সাভারের ট্যানারি শিল্পনগরীতে ট্রাকের সারি, সরকার নির্ধারিত দাম না পাওয়ায় অভিযোগ। দেশের সব সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন, জানালেন উপদেষ্টা। কাজ করেন ৩৫,০০০-এর বেশি কর্মী। ঢাকায় কিছু এলাকায় এখনও সড়কে পড়ে আছে কোরবানির বর্জ্য। গণতন্ত্রের প্রতি এখনো অবিচল আস্থা রেখেছেন বেগম খালেদা জিয়া জানালেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় স্থায়ী কমিটির সদস্যদের। এবং জামদানির চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দাম, সুতার মূল্য বাড়ায় চলে যাচ্ছে নাগালের বাইরে। ক্রেতারা ঝুঁকছেন মেশিনে তৈরি শাড়ির দিকে, আছে দক্ষ কারিগর সংকটও। সকালের সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। কোরবানির পশুর চামড়ার ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। রাজধানীর লালবাগের পোস্তা ও সাভারের আড়তগুলোতে আসছে পশুর চামড়া, তবে সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের। যদিও ট্যানারি মালিকদের দাবি, সরকার লবণযুক্ত চামড়ার দাম বেঁধে দিয়েছে, তাই অতিরিক্ত দাম দিয়ে কিনতে চান না তারা। গাড়ি ভর্তি করে কোরবানির পশুর চামড়া নিয়ে নারায়ণগঞ্জ থেকে সাভারের ট্যানারি পল্লীতে এসেছেন মৌসুমী ব্যবসায়ী বাদল মিয়া। পিস প্রতি ক্রয় মূল্য ৭০০ থেকে ৮০০ টাকা হলেও লাভ বিক্রয় মূল্য নিয়ে আছেন শঙ্কায়। ১৯০০ টাকা রেট, এখন যদি ৬০০-৬৫০ টাকা বলে, তাহলে যারা চামড়ার ব্যবসা করবে তারা কি মাঠে টিকতে পারবে? এদিকে ট্রাকের সারি জমেছে ট্যানারি পল্লীতে। লিল্লা বোর্ডিং এর অনেকেই বলছেন আশানুরূপ দাম মিলছে না। যে রেটটা ছিল মাগরিবের আগে, ওইটাও আরো কমে গেছে। এখন এইভাবে আসলেই একটা পেরেশানির বিষয় হয়ে গেছে এবছর। মূলায় ৬৫০-৬৮০ টাকা, ৭০০ টাকা মানে বিক্রি করতারি না। কেমিক্যাল কষ্ট বেশি, ওয়ার্কারের দাম বেশি, সব দিকে দাম বেশি। তবে সাভার ট্যানারি পল্লীতে এরই মধ্যে হাজার হাজার মৌসুমী শ্রমিক এসেছেন চামড়ায় লবণযুক্ত করতে, আর গাড়ি থেকে চামড়া নামানোর সঙ্গে সঙ্গেই লবণযুক্ত করতে ব্যস্ত হয়ে পড়ছেন তারা। এদিকে রাজধানীর লালবাগের পোস্তা এলাকায় চলছে কোরবানির পশুর চামড়া কেনাবেচা। তবে বিক্রেতাদের অভিযোগ, গতবারের তুলনায় বড় চামড়ার দাম ২০০ টাকা কমিয়ে ৬০০ টাকা বলছেন ক্রেতারা। দরদাম নিয়ে রয়েছে নানা অজুহাত। বুক ভাড়া আশা নিয়েই অনেক কষ্ট করে কালেকশন করা হয়েছে চামড়া। এখন আইসে শুনতেছি যে টাকা কত দিবে, এটা বলা পরে বলবো। আবার দেখলাম যে ৬০০ টাকা করে বিক্রি করতেছে। বিদেশি ক্রেতা না থাকায় চামড়া রফতানি কমে গেছে বলেও জানান ব্যবসায়ীরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনেও চামড়া সংগ্রহে ব্যস্ত মৌসুমী ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে চট্টগ্রামের আতুরার ডিপোতে আছেন রিপোর্টার কমল দে এবং ময়মনসিংহের শম্ভুগঞ্জে আছেন ওবায়দুল হক। প্রথমেই যাচ্ছি কমলের কাছে। কমল, দামের কারসাজির কবলে পড়ে বন্দরনগরী চট্টগ্রামে এখনো শত শত পিস চামড়া অবিকৃত অবস্থায় পড়ে আছে। বিশেষ করে এখন ১০০ টাকা কিংবা ৫০ টাকা ধরো এই প্রতি পিস চামড়া বিক্রি করতে পারছে না যারা এই চামড়াগুলো কিনে এনেছেন গ্রাম অঞ্চল থেকে। তারা বলছেন যেখানকার যারা আড়তদাররা রয়েছেন, আড়তদাররা গত রাত থেকে তারা চেষ্টা করছে এই চামড়াগুলি বিক্রি করার জন্য, কিন্তু সেই চামড়া এখন আর বিক্রি হচ্ছে না। অর্থাৎ তাদের যে গাড়ি ভাড়া সেটিও তারা তুলতে পারছে না চামড়া বিক্রি করে। বিশেষ করে গতকাল আমরা বলেছিলাম বিকেল পর্যন্ত চামড়ার দর ছিল মাত্র ২০০ থেকে ৩০০ টাকা। এরপর পর্যায়ক্রমে সে চামড়ার দর ক্রমশ কমেছে, এখন কমতে কমতে চামড়ার দর ৫০ টাকা। অর্থাৎ ব্যবসায়ীরা বল, যারা এই চামড়াগুলো এনেছেন তারা বলছে যারা ৫০ টাকা দিয়েও এই চামড়া কেউ কিনছে না। এখন তাদের চামড়াগুলো নষ্ট হওয়ার পথে এবং এই চামড়াগুলো এখন এইভাবে পড়ে আছে। চট্টগ্রামের নগরে মুরাদপুর আতুরার ডিপো এলাকা যে আড়তগুলো রয়েছে সে আড়তের এখন একই চিত্র। তবে ব্যবসায়ীরা দাবি করছেন তারা দরে রাখার চেষ্টা করেছিল এই ক্ষুদ্র ব্যবসায়ী বা মৌসুমী ব্যবসায়ীরা, যে কোনো চামড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তবে তারা চামড়া কিনেছেন সরকার নির্ধারিত দরে। এক্ষেত্রে যেটি সরকার নির্ধারণ করে দিয়েছে প্রতি বর্গফুট চামড়া ৫৫ থেকে ৬০ টাকা, সে অনুযায়ী চামড়া কিনেছেন বলে আড়তদাররা আমাদের কাছে কিন্তু দাবি করছে। কিন্তু অপরদিকে যারা চামড়া কিনেছেন বিভিন্ন গ্রাম অঞ্চল বা সেখান থেকে, তারা বলছেন তারা এই চামড়াগুলো এখন আর বিক্রি করতে পারছেন। এরকম মুরাদপুর এলাকার বিভিন্ন স্থানের মধ্যে কিন্তু চামড়া অবিকৃত অবস্থায় পড়ে আছে। সে চামড়াগুলো কোনোভাবে বিক্রি হচ্ছে না অথবা আড়তদাররা কিনছে না। আড়তদাররা বলছেন আবার এই চামড়া কিনতে গেলে তাদেরকে লবণের ব্যবস্থা করতে হবে, শ্রমিকের ব্যবস্থা করতে হবে,
এটি তারা বলছেন। এক্ষেত্রে চট্টগ্রামে কিন্তু এবার প্রায় 4 লাখ পিস চামড়ার যে সঙ্গে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সে লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছেন বলে কিন্তু আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। আর যেসব চামড়া সংগৃহীত তারা কিনে নিয়েছেন সে চামড়াগুলো এখন লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। নগরের মুরাদপুর, আতুরার ডিপো এবং অক্সিজেন এলাকা যে 250 আড়ত রয়েছে সে আড়তগুলিতে এখন চামড়ায় পরিপূর্ণ। তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সে লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। কিন্তু যারা বাড়তি দাম ধরে রাখার চেষ্টা করেছিলেন, যেসব ক্ষুদে ব্যবসায়ীরা রাত পর্যন্ত চামড়া বিক্রি করেনি, তাদের চামড়াগুলি এখন নষ্ট হওয়ার পথে, এমনটি দাবি আড়তদারদের। আড়তদাররা বলছে তারা সরকার যে নির্ধারিত দর দিয়েছে সে দরে তারা চামড়া কিনেছেন। বিশেষ করে যেহেতু সরকার নির্ধারিত দর হচ্ছে 55 থেকে 60 টাকা, এখানে লবণ মিশ্রিত বলা হয়েছে। যদি কাঁচা চামড়া তারা এখন বেশি দামে কিনে তাহলে লবণ মিশ্রিত বা কিংবা শ্রমিক খরচ তারা পোষাতে পারবে না, এমনটি দাবি করছেন। তো একটি কথা বলা চলে, সেটি হলো এই যে দামের যে কারসাজি হয়েছে, গতকাল থেকে বারবার বলা হচ্ছিল যারা ক্ষুদে ব্যবসায়ী বিভিন্ন গ্রাম বা পাড়া মহল্লা থেকে চামড়া কিনে এনেছেন, মাদ্রাসা শিক্ষার্থীরা চামড়া নিয়ে এখানে এসেছিলেন, তারা দাবি করেছেন তাদের কাছ থেকে প্রকৃত দামে চামড়া কেনা হচ্ছে না। তারা সংগ্রহ করতে খরচ পড়েছে 300, 400, 500 টাকা, কিন্তু সে চামড়ার দর হাঁকা হচ্ছে মাত্র 150 থেকে 200 টাকা। কিন্তু এখন 50 টাকা দিয়েও তারা চামড়া বিক্রি করতে পারত। বলা চলে চট্টগ্রামে দামের কারসাজির ফলে এখন বেশ কিছু চামড়া নষ্ট হওয়ার পথে, যে চামড়া এখন 100 টাকা কিংবা 50 টাকা দরও আড়তদাররা কিনতে রাজি হচ্ছেন না। আর এর ফলে ক্ষুদে ব্যবসায়ী যারা চামড়াগুলো নিয়ে এসেছিলেন তারা চামড়া রাস্তার উপরে ফেলে রেখেছেন। এখন মধ্যে আমার কাছে ছিল চট্টগ্রামের সর্বশেষ। আমরা এখন একটু চলে যাব ময়মনসিংহের চামড়ার খবর জানার জন্য সহকর্মী ওবায়দুল হকের কাছে। কোরবানির পশু কোরবানির পরপরই যারা মৌসুমি এবং খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা ময়মনসিংহ নগরী এবং আশেপাশের বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে কিন্তু তারা আড়তগুলোতে ভিড় করছেন গতকাল বিকেল থেকে। আমরা এখনও দেখতে পাচ্ছি যে ট্রাকে করে পিকআপে করে চামড়া বিভিন্ন উপজেলা থেকে নিয়ে আসা হচ্ছে এবং গতকালকে থেকে এ পর্যন্ত এই ময়মনসিংহ নগরীতে প্রায় 40,000-এর মতো চামড়া কিন্তু এসেছে। এই ময়মনসিংহের এই চামড়া গোদাম এবং নগরের আরেকটি এলাকা পাট গুদাম, চামড়া গোদাম এবং শম্ভুগঞ্জ এলাকায় এই দুটি আড়তে কিন্তু এই এখন চলছে লবণ যুক্ত করার যে প্রক্রিয়া সেটি, এবং কালকে রাতভর এবং আজকে সকালেও এবং এখনো পর্যন্ত এই প্রক্রিয়া চলছে। এবং যেসব চামড়া আসলে এখানে বিশাল এক কর্মযজ্ঞ চলছে, যেসব চামড়ায় অতিরিক্ত মাংস লেগেছিল সেই মাংসগুলো ছাড়িয়ে তারপর সেখানে লবণ যুক্ত করার যে প্রক্রিয়া সেটি কিন্তু চলছে এখন পর্যন্ত। এই হাটে এই আড়তে অর্থাৎ শম্ভুগঞ্জ যে আড়তটি রয়েছে এই আড়তে উপজেলা থেকে এবং নগরের আশেপাশে বিভিন্ন এলাকা থেকে যে চামড়াগুলো এসেছে, আমরা ব্যবসায়ীরা জানিয়েছেন 20,000-এর প্রায় 25 থেকে 30,000-এর মতো এখনো পর্যন্ত চামড়া এনেছেন এবং সেগুলো সংরক্ষণের যে কার্যক্রম সেটি চলছে। এবং তারা যেটি জানিয়েছেন যে গতবারের চেয়ে অনেক বেশি চামড়া কিন্তু আমদানি হচ্ছে এবং তারা জানিয়েছেন এই প্রতিটি চামড়ায় তারা লবণ যুক্ত করার ক্ষেত্রে প্রায় 200 টাকা এবং শ্রমিক মিলিয়ে 200 টাকার মতো খরচ হচ্ছে। তারা ছোট চামড়া 250 থেকে 300 টাকায় কিনেছেন এবং বড় যে চামড়াগুলো রয়েছে সেগুলো 650 থেকে 700 টাকায় তারা কিনেছেন। তবে এখন যে চামড়াগুলো আসছে বিভিন্ন উপজেলা থেকে সেই চামড়াগুলো কিন্তু দাম আরও কম বলা হচ্ছে, কেনা হচ্ছে। কারণ হিসেবে তারা যেটি বলছেন যে চামড়াগুলো 12 ঘন্টার মধ্যে প্রক্রিয়া অর্থাৎ যে সংরক্ষণের কাজ না করতে পারলে সেটি পচে যাওয়ার একটি সম্ভাবনা থাকে, সেই জন্য এখন যত বিলম্ব হচ্ছে সেক্ষেত্রে তত দাম কিন্তু কমে যাচ্ছে। তো এবার ময়মনসিংহ জেলায় কিন্তু প্রায় 2 লাখ পশু কোরবানি হয়েছে। এতে করে এর জন্য আমদানিও কিন্তু বেশি হচ্ছে, যে মানে সরবরাহও বেশি হচ্ছে। তারা ব্যবসায়ীরা আশা করছেন তাদের যে খরচ বড় চামড়ার ক্ষেত্রে প্রায় 700 টাকা থেকে 900 টাকার পর্যন্ত যে খরচ হয়েছে সেটি যদি ট্যানারি মালিকরা আসেন এবং সঠিক দামে কিনেন তাহলে তারা এবার লাভের মুখ দেখবেন। তো এই ছিল ময়মনসিংহ থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ এবং চট্টগ্রাম থেকে। দেশের সব সিটি কর্পোরেশনে সফলভাবে কোরবানির বর্জ্য অপসারণের কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গতকাল রাতে ফেসবুক পোস্টে তিনি 35,272 জন পরিচ্ছন্নতা কর্মীকে কৃতজ্ঞতা জানান। এদিকে ঢাকার কিছু এলাকায় এখনও সড়কে পড়ে আছে আবর্জনা। রাজধানীতে এবছর ঈদুল আজহায় 20,000 টন করে প্রায় 40,000 টন কোরবানির বর্জ্য অপসারণের টার্গেট নিয়ে কাজ শুরু করে ঢাকার 2 সিটি কর্পোরেশন।
12 ঘন্টার মধ্যে ঈদের দিনে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণাও দেয় দুই সিটি কর্পোরেশন। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটির প্রশাসক জানান, এরই মধ্যে কোরবানির বর্জ্য 85% বেশি অপসারণ করা হয়েছে। সন্ধ্যার মধ্যে আমরা 85%-এর উপরে কিন্তু ওয়েস্ট আমরা কালেক্ট করতে পেরেছি। তবে রোববার মধ্যরাতে মূল সড়কের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। কাজীপাড়া ও মহাখালী তিতুমির কলেজের সামনে এবং মোহাম্মদপুরেও সড়কে পড়েছিল কোরবানির বর্জ্য। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া মধ্যরাতে দেয়া ফেসবুক পোস্টে জানান, 35,272 জন পরিচ্ছন্নতা কর্মী তাদের ঈদ আনন্দ বিসর্জন দিয়ে সারা দেশে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পূর্ণ করেছেন। এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করে স্থানীয় সরকার উপদেষ্টা 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দেন। পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্রের প্রতি এখনও আস্থা রেখেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর গণমাধ্যমে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদের শুভেচ্ছা বিনিময়ে শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে যান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, মির্জা আব্বাস, হাফিজউদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ হোসেন সহ শীর্ষস্থানীয় নেতারা। গৃহবন্দী থাকার সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সুযোগ হতো না, তাই ঈদ উপলক্ষে নেত্রীর সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় তাদের কাছে বিশেষ মুহূর্ত বলে উচ্ছ্বাস প্রকাশ করেন দলের মহাসচিব। গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা, সেই আস্থা তিনি সবসময় প্রকাশ করেন এবং তার প্রতিটি কথার মধ্যে আমরা সেই বিষয়টা দেখতে পাই যে গণতন্ত্রের প্রতি তার যে আস্থা, তার যে অনুরাগ এবং তিনি যে বিশ্বাস করেন যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থাই ঠিক সেইভাবে আপনার রাষ্ট্রের উপকার করতে পারে না। তিনি সুস্থ আছেন, ভালো আছেন, আগের চেয়ে ইনশাআল্লাহ ভালো আছেন। মিহি জমিনে সূক্ষ্ম নকশায় তৈরি এই শাড়ি শুধু দেশে নয়, নজর কাড়ছে বিদেশেও। তাই তো বাংলাদেশের প্রথম জিআই স্বীকৃতিপ্রাপ্ত পণ্য হিসেবে মর্যাদা পেয়েছে ঐতিহ্যের এই শাড়ি। দিন দিন চাহিদা বাড়লেও রয়েছে দক্ষ কারিগর সংকট। এছাড়া সুতার দাম বেড়ে যাওয়ায় শাড়ির দামও চলে যাচ্ছে ক্রেতার নাগালের বাইরে। নারায়ণগঞ্জের জামদানি পল্লী ঘুরে এসে রৌনক নিয়ন্তার রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মঞ্জুরুল হক ও শাহিনুর শাহিন, ড্রোনে ছিলেন মোবারক শুভ। এই সেই নারায়ণগঞ্জের শীতলক্ষার পার। এই নদী তীরেই রূপগঞ্জের বিভিন্ন গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই জামদানির নকশা তুলছেন বয়নশিল্পীরা। বলা হয় মুঘল আমলেই মসলিনের হাত ধরে এসেছে এই আভিজাত্যের পোশাক জামদানি। সেই ঐতিহ্যের বুনন এবং জামদানির সঙ্গে তাঁতির সম্পর্কের গল্প জানতে আজ আমরা এসেছি রূপগঞ্জের নোয়াপাড়ায়। রং বেরঙের সুতা আর প্রকৃতি নির্ভর গ্রামীণ নকশায় বয়নশিল্পীদের সুনিপুণ দক্ষতায় ফুটে উঠছে জীবনের ছবি। সর্বপ্রথম সুতাটা আনার পরে আপনার ওই লিসাফল নামক একটা কেমিক্যাল আছে, এই কেমিক্যালটা দিয়ে আমরা সুতাটা ভিজাই। যদি অর্গানিক কালার হয়, গাছগাছড়ার যে দোকানগুলো আছে এই দোকান থেকে আমরা এগুলা কিনে আনি, সময় সময় কখনো নিজেরাও সংরক্ষণ করি। জামদানির কারিগররা সুতো ভরছেন চরকায়, ক্রেতার বায়নায় ঘুরছে নতুন নকশা। মাটির নিচে তৈরি তাতে শাড়ির দুই পারে বসতে হয় দুজন লোক। আদি নকশা বজায় রাখার পাশাপাশি শাড়ির নিজস্ব বৈশিষ্ট্য আর সুতার মান ধরে রেখে তাঁতিরা ফুটিয়ে তোলেন নানা জ্যামিতিক নকশা। সপ্তাহভর কিংবা নকশা ভেদে কয়েক মাসও কাজ করেন এক একটি জামদানি তৈরিতে। একটা শাড়ি ম্যাক্সিমাম 4 থেকে 5 মাসও লাগে। যেটা 4-5 সপ্তাহ লাগে সেটা নিচে 80,000 টাকা। আমরা 80,000-এর অর্ধেক পামু। বাজারেও বেশ চড়া দামে বিক্রি হয় জামদানি। মূলত নকশা, সুতার কাউন্ট আর মানের উপর নির্ভর করে শাড়ির দাম। চিকন সুতার জামদানির কদর বেশি, দামও বেশি পান কারিগররা। তবে সংকট রয়েছে দক্ষ কারিগরের। টেক্সটাইলে কাজ করতেছে, ওরা পাইতেছে 5,000-6,000 টাকা, 8 ঘন্টা ডিউটি করে।
আর আমরা ডিউটি করতেছি অনেক সময়। ছোট থেকে কাজ শিখছি, আমরা তো লেখাপড়া করতে পারি না, তা যেহেতু আমরাও তো চাই যে আমার সন্তানরা লেখাপড়া করুক। শুধু কি কারিগর সংকট, কাঁচামালের বাড়তি দামে বেড়েছে উৎপাদন খরচ। এছাড়া দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, অবকাঠামোগত ব্যয়, মজুরি তো আছেই। তাই প্রান্তিক পর্যায়ে মেলে না জামদানির ন্যায্য মূল্য। মজুরি তো হেই বাড়ে নাই, কারণ দামি শাড়ি তো কম চলে। জরি কোন, সিল্ক কোন, চাইল কোন, সবকিছু দাম বেশি। জামদানি পল্লী থেকে এবার চোখ ফেরাবো শাড়ির হাটে। রাজধানীর অদূরে ডেমরার শীতলক্ষার পার্ক ঘেঁষে বসে জামদানি শাড়ির হাট। প্রতি শুক্রবার ভোরের আলো ফোটার আগেই শুরু হয় বেচাকেনা, চলে সকাল 9টা পর্যন্ত। প্রযুক্তির যুগে শুধু হাটেই সীমাবদ্ধ নেই জামদানি শাড়ি বিক্রি, এখন অনলাইন প্ল্যাটফর্মেও বেচাকেনা তুঙ্গে। এরপরও শ্রমের ভালো মজুরি না মেলায় নতুন করে আর কেউ আসছেন না জামদানি শাড়ি তৈরির পেশায়। স্বাদ আছে, সাধ্য নেই, এমন অনেক ক্রেতাই ঝুঁকছেন দেখতে আসল জামদানির মতো মেশিনে তৈরি পলিয়েস্টার বা নাইলনের নকল জামদানির দিকে। ইন্ডিয়ান জামদানি পাওয়া যায় 1500 টাকায়, 2000 টাকায়। একটু যদি মজুরি একটু ভালো পাইতাম, একটু চলতে পারতাম ভালো করে। একটা শাড়ি রেশম সুতায় বুনে যে দামে সেল করছি, এটা যখন নাইলন সুতায় আসে দামটা অনেক কমে যায়। তো তখন আমরা কাস্টমারের প্রশ্নের মুখোমুখি হই যে সেম শাড়ি আরেকজন এত কমে বিক্রি করতেছে, আপনারা কেন এত দাম দিয়ে বিক্রি করতেছেন? আসলে কোয়ালিটিটা মেনটেন করতে গেলে জিনিসপত্রের দাম বেশি হবে, এটা স্বাভাবিক। 2020 সালের 28 ডিসেম্বর বাংলাদেশের জামদানিকে ভৌগোলিক পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। এই শিল্পকে বাঁচাতে দরকার সরকারি পৃষ্ঠপোষকতা, দক্ষ কারিগর, পুঁজি আর পাইকারদের দৌরাত্ম্য কমাতে পারলে জামদানি শিল্প আরও এগিয়ে যাবে। সেই সঙ্গে বিশ্বব্যাপী সমাদৃত হবে বাংলার এই ঐতিহ্য জামদানি। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, রূপগঞ্জ। ঈদের দ্বিতীয় দিনেও নগর ছেড়ে গ্রামের বাড়ি যাচ্ছেন অনেকেই, আবার অনেকে ফিরছেন ঢাকায়। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, ঈদের যে নির্ধারিত ছুটি সেই 6 দিন ছুটির সঙ্গে এবছর কিন্তু যোগ হয়েছে সাপ্তাহিক আরও 2 দিন ছুটি এবং নির্বাহী আদেশে আরও 2 দিন ছুটি। সব মিলিয়ে ঈদে এবারের ঈদুল আজহায় টানা 10 দিনের একটি ছুটি পেয়েছেন যারা ঈদ করবেন, তাদের জন্য এটি অত্যন্ত আনন্দের। এবং আমরা যেটি জানি যে গত প্রায় 1 সপ্তাহ আগে থেকেই এই ঈদ উদযাপনের জন্য ঢাকা ছেড়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে বা শিকড়ের টানে বিভিন্ন গন্তব্যে ছুটে গিয়েছেন কিন্তু যারা ঢাকায় বসবাস করেন তারা। তো গতকাল ঈদুল আজহা উদযাপিত হয়েছে। আমরা জানি যে পরশুদিন বিকেল পর্যন্ত কিন্তু প্রচুর চাপ ছিল রেল স্টেশনে এবং বিভিন্ন বাস স্টেশনগুলোতে। তো আমরা যেটি বলতে পারি যে ঈদ উদযাপিত হওয়ার পরে আজ ঈদের দ্বিতীয় দিন, আজকেও দেখছি আমরা অসংখ্য মানুষ ঢাকা ছাড়ছেন এবং একটির পর একটি ট্রেন ঢাকা ছেড়ে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে একটি ট্রেন ছেড়ে গেছে, তিস্তা এক্সপ্রেস, এবং আর কয়েক মিনিটের মধ্যে ঈদের একটি স্পেশাল আরেকটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ঈদ স্পেশাল আরেকটি ট্রেন সেটি ছেড়ে যাবে। আমরা লক্ষ্য করছি প্রচুর যাত্রী কিন্তু ট্রেনে উঠছেন। তো তাদের সাথে আমরা কথা বলে জেনেছি যে তারা মূলত নানা কারণেই তারা এখন যাচ্ছে। এক হলো তারা টিকিট পাননি এর আগে, তারপর তারা ভোগান্তিটা এড়াতে চেয়েছেন, যে কারণে তারা মূলত এই ঈদ শেষে ঢাকা ঈদ উদযাপন করে তারপরে তারা তাদের নিজেদের গ্রামের বাড়িতে তারা যাচ্ছেন। ঠিক একই জায়গায় আমরা বিপরীত দৃশ্য লক্ষ্য করেছি, অর্থাৎ গতকাল ঈদ উদযাপিত হয়েছে, আজকে আবার অনেকে কর্মস্থলের টানে তাদের কাজের কারণে মূলত ঢাকায় আবার ফিরতেও শুরু করেছেন। সেরকমও অনেক পরিবারকে আমরা দেখেছি যে তারা মূলত গতকাল ঈদ উদযাপন করে গ্রামের বাড়ি থেকে তারা ঢাকায় আসছেন। হয়তো অনেকেরই কাল থেকে আবার সেই চাকরিস্থলে কর্মস্থলে তাদের আবার সেই ব্যস্ততা শুরু হবে, সেটি আমাদেরকে জানিয়েছেন যে এজন্যই তারা ঠিক একদিনের মধ্যেই তারা ফিরেছেন। মূলত এইভাবে আমরা যেটা শুনতে পেয়েছি যে আজকে অনেকগুলো ট্রেনেই ঢাকায় ঢুকবে এবং ঢাকা থেকেও প্রচুর যাত্রী নিয়ে ফিরছেন। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে ঘরমুখী মানুষজনের যাওয়ার চিত্রটি। সকালের সময় ঈদের দ্বিতীয় দিনেও আর্তনাদে ভারী গাজার আকাশ। ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন আরও 66 জন। এর মধ্যে গাজা সিটির সাবরা এলাকায় একসঙ্গে প্রাণ হারান 16 ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অনেকে।
ঈদের পরদিনও ফিলিস্তিনিদের আর্তনাদে ভারী হয়ে ওঠে গাজা উপত্যকার চারপাশ। গাজা শহরের সাবরা এলাকার ভবনের নিচতলা থেকে উপর পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়। শিশু আর বৃদ্ধদের কান্নার শব্দ ছাপিয়ে শোনা যায় উদ্ধারকর্মীদের আর্তচিৎকার। অঞ্চলটিতে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। অনেক ভবন একেবারে ধ্বংস হয়ে গেছে। ভবনগুলোতে বেসামরিক নাগরিকরা ছিলেন। গাজা সিটির আবু সারিয়া পরিবারের বাড়িতে ছিল 25 জন। সবাই ঈদের নামাজ শেষে সকালের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই আঘাত হানে ক্ষেপণাস্ত্র। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। ইসরায়েলের এমন আগ্রাসনের পরেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ধনকুবের ইলন মাস্ককে সরাসরি হত্যার হুমকি দিয়েছে আল কায়দা। আল কায়দার ইয়েমেন শাখার নেতা সাদ বিন আতেফ আল আউলাকে এক ভিডিও বার্তায় এ হুমকি দেন। প্রায় আধা ঘন্টার এ বার্তায় ট্রাম্প ও মাস্কের ছবি, টেসলা সহ মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতের ছবিও দেখানো হয়। এদিকে ইসরায়েলের হামলার মধ্যেই উপত্যকাটিতে ত্রাণের পণ্য না পৌঁছানোয় নিত্যপণ্যের দাম প্রায় আকাশচুম্বী। 1 লিটার রান্নার তেলের দাম প্রায় 6,000 টাকা আর 1 কেজি চিনির দাম প্রায় 7,000 ছাড়িয়েছে। 1 কেজি গুঁড়ো দুধ কিনতে গাজাবাসীকে ব্যয় করতে হচ্ছে 1224 টাকা। ময়দা বিক্রি হচ্ছে 2,100 টাকা কেজিতে। 1 কেজি লবণের দাম 700 টাকা। প্রতি কেজি আলু 2,800 টাকা এবং টমেটো 1,574 টাকা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। অবশেষে সত্যি হচ্ছে কোটি ভারতীয় স্বপ্ন। এবছরই দেশটির কেরালা রাজ্যে প্রদর্শনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা ফুটবল দল। লিওনেল মেসি সহ দলের বড় সব তারকাই যাবেন ভারত সফরে, নিশ্চিত করেছেন কেরালা রাজ্যের ক্রীড়ামন্ত্রী। ক্রিকেটকে উপাসনা করে ভারতীয়রা, তবে ফুটবলের প্রতিও তাদের ভালোবাসা কম নয়, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও দেশটির দক্ষিণের রাজ্যগুলোতে। ফিফা বিশ্বকাপ আসলেই সেই উন্মাদনা পায় ভিন্ন মাত্রা। দক্ষিণের রাজ্য কেরালা এক মেসি নামেই বুঁদ হয়ে থাকে। গেল কাতার বিশ্বকাপে পুরো বিশ্ব দেখেছে সেই চিত্র। মেসির প্রতি সাধারণ মানুষের ভালোবাসা দেখেই ফুটবল কিংবদন্তিকে ভারতে আনার পরিকল্পনা করে কেরালা সরকার। গেল বছরের নভেম্বরে কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহিমান প্রথমে দিয়েছিলেন সেই সুখবর, ভারতে খেলবেন লিওনেল মেসি এবং তার দল আর্জেন্টিনা। তবে সে খবর সমর্থকদের যতটা আনন্দ দিয়েছিল ঠিক ততটাই হতাশও করে। স্পন্সর জটিলতায় শেষ পর্যন্ত ভেস্তে যায় বিশ্ব চ্যাম্পিয়নদের ভারত সফর। আবারও নতুন করে আলোচনায় মেসির কেরালা সফর। ভি আব্দুর রহিমান জানিয়েছেন, এবার সব ঠিকঠাক, অবশেষে পূরণ হবে কেরালার অজস্র মেসি ভক্তের স্বপ্ন। অক্টোবর-নভেম্বরের ফিফা উইন্ডোতে মেসি সহ আর্জেন্টিনা দল কেরালায় অংশ নেবে এক প্রদর্শনী ম্যাচে। স্পন্সর নিয়ে যে জটিলতা ছিল সেটাও কেটে গেছে বলে নিশ্চিত করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। স্পন্সর টাকা পরিশোধ করেছে, আর কোনো বাধা নেই। অক্টোবর-নভেম্বরের ফিফা উইন্ডোতে সাধারণত আন্তর্জাতিক দলগত ইভেন্টের জন্য বরাদ্দ করা হয়, আমরাও সেরকম বরাদ্দ আশা করছি। স্পন্সররা এরই মধ্যে আর্জেন্টিন ফুটবল অ্যাসোসিয়েশনকে ম্যাচ খেলার জন্য পুরো অর্থই পরিশোধ করেছেন। এখানে সরকারের কোনো আর্থিক সম্পৃক্ততা নেই, চুক্তি কেবল স্পন্সর এবং আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্টের মধ্যে। লিওনেল মেসিদের রাজ্য সরকারের অতিথি হিসেবে গণ্য করা হবে। তাদের নিরাপত্তা, থাকা সহ যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে কেরালা সরকারের। এর আগে 2011 সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো ভারত সফরে যান লিওনেল মেসি। কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে গ্যালারি ভরা দর্শকের সামনে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। ম্যাচটি 1-0 গোলে জিতে নেয় আলবিসেলেস্তে। সে ম্যাচ দিয়েই জাতীয় দলে নেতৃত্বে শুরু হয়েছিল লিওনেল মেসির। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের দ্বিতীয় দিনেও কোরবানির পশুর চামড়া সংগ্রহের তোড়জোড়। সাভারের ট্যানারি শিল্পনগরীতে ট্রাকের সারি। সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ। গণতন্ত্রের প্রতি এখনও অবিচল আস্থা রাখছেন বেগম খালেদা জিয়া, জানালেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় স্থায়ী কমিটির সদস্যদের। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।